আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগে সন্ত্রাসীদের গুলিতে আহত বিএনপির এমপি প্রার্থী এরশাদুল্লাহ এক কর্মী নিহত। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী, বলল সেনা সদর। ভোটের পর দেশে স্থিতিশীলতার আশা। কোনো ষড়যন্ত্রের কাজ হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই বলছে বিএনপি। ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নির্বাচনী জোট না হলেও আসন সমঝোতার কথা জানালেন জামায়াতের আমির, বললেন আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণের সুযোগ নেই। এবং মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের জন্য পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দায়ী করেছে তদন্ত কমিটি। নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ, আর শুরুতেই ভোটের হাওয়া। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যেতে চায় বলে জানিয়েছে সেনা সদর। সেনানিবাসের সংবাদ সম্মেলনে জানানো হয়, কতিপয় স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নামে অপপ্রচার চালাচ্ছে। সব পর্যায়ে সেনা সদস্যের নেতৃত্বের প্রতি আনুগত্য রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে বলেও জানিয়েছে সেনা সদর। রিয়াজ ইসলামের রিপোর্ট। সেনাবাহিনীর ইন-এইড টু সিভিল পাওয়ার কার্যক্রম নিয়ে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন। নির্বাচন, আরপিও সংশোধন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা অফিসারদের নিয়ে কথা বলেন সামরিক কর্মকর্তারা। নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান জোরদার করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নির্বাচনকালীন সময়ে আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এযাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদর জানায়, বাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিষয়ে বাহিনী জানায়, সেনা ও আইসিটি দুটি স্পেশাল অ্যাক্টকে মুখোমুখি করা ঠিক হবে না। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তারা বলেন, নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে, সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের নির্বাচনী জনসংযোগের সময় সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী এরশাদুল্লাহ। গুলিতে সারওয়ার হোসেন ওরফে বাবলা নামে এক কর্মী নিহত হয়েছেন। বুধবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এরশাদুল্লাহ চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর বায়োজিৎ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় জনসংযোগে যান বিএনপির এমপি প্রার্থী এরশাদুল্লাহ। এ সময় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে এরশাদুল্লাহ, সরোয়ার ও শান্ত নামে 3 জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার মারা যান। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হতে পারে। সরোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র হত্যাসহ 15টি মামলা রয়েছে। এরশাদুল্লাহ সাহেব এদের টার্গেট ছিলেন না,
টার্গেট যে ছিল সে মারা গিয়েছে। সরোয়ার বাবলাই টার্গেট ছিল, কারণ আমরা যেটা শুনলাম যে এর মৃত্যু নিশ্চিত করেছে তারা গুলি করে, এবং এইখানে এটা সরোয়ার বাবলার এলাকা ছিল। বিএনপি নেতারা বলেছেন, যারা নির্বাচন পেছাতে চায় এটি তাদের ষড়যন্ত্র। অনতিবিলম্বে যত অবৈধ অস্ত্র আছে উদ্ধার করতে হবে, এবং আমাদের নগর সভাপতি কনভেনার এরশাদুল্লাহ সাহেব, যিনি আমাদের ৮ আসনেরও আমাদের দল মনোনীত প্রার্থী, ওনার উপর যারা হামলা করেছে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে এবং অস্ত্রগুলো উদ্ধার করে এটা দৃশ্যমান করতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলেই অবৈধ অস্ত্র উদ্ধার এবং আসামি ধরার ব্যাপারে ওনারা অনেস্ট আছে। বিএনপির সংসদ সদস্য প্রার্থী এরশাদুল্লাহ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুব্রত গাইন, চ্যানেল আই। বিএনপি নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিচ্ছেন, আর এতেই বোঝা যায় কেউ নির্বাচন প্রলম্বিত করতে পারবে না। রাজধানীতে এক আলোচনায় তারা বলেন, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে কাজ করার আহ্বান জানান নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা ছিল শ্রমিক দলে। বিএনপির সিনিয়র নেতারা আলোচনায় অংশ নিয়ে দিনটির তাৎপর্য তুলে ধরে আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনা আর প্রস্তুতির কথা বলেন। জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। দুদিন আগে 237 আসনে ঘোষণা করা বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে কাজ করার আহ্বানও জানান বিএনপি নেতারা। বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। ঢাকায় না, আপনি এখানে না, আপনার যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে, সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। বিএনপির 31 দফা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন ঢাকা 12 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জোট করার সিদ্ধান্ত না নিলেও তারা সমঝোতা করবেন। পুনরায় জামাতের আমির নির্বাচিত হওয়ার পর সিলেট পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায়নি, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। আমরা নির্বাচনী সমঝোতা করব, প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক, এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অভ্যুত্থানে যাদের ভূমিকা রয়েছে তাদের সম্মানে কিছু আসন ছাড়া সব আসনে নিজেদের প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত না হওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারকে সমবেদনা জানান। পরে তারা গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন। 24-এর গণ অভ্যুত্থানের সময় স্প্লিন্টারের আঘাতে আহত স্কুল শিক্ষক গাজী সালাউদ্দিন 26শে অক্টোবর রাতে হাসপাতালে মারা যান। এখন আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে, জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল
ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। নির্বাচনে বিএনপির জোট সঙ্গী হচ্ছে কারা কারা জামাতের? বিএনপির প্রার্থী তালিকায় কিছু আসন ফাঁকা থাকায় এবং জোট সঙ্গী বিষয়ে জামাত আমিরের সর্বশেষ বক্তব্যে আলোচনা আরও জোরালো হয়েছে। দুই দলের সম্ভাব্য জোট সঙ্গীদের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন তাফিমুল ইসলাম। নির্বাচনের জোট রাজনীতি বাংলাদেশে অনেক পুরনো। বিশেষ করে 1986 সালের নির্বাচন থেকে জোরালো জোটবদ্ধ নির্বাচন। আগামী নির্বাচনে কোন দল কার সাথে জোট করছে তা নিয়ে রাজনীতিতে এখন তুমুল আলোচনা। এক ব্যালট বক্সে ভোট পাওয়ার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পর থেকেই একসাথে সমঝোতার রাজনীতি করছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি সমমনা দল। সোমবার 237 আসনে প্রার্থী ঘোষণা করে যুগপৎ আন্দোলনে একসাথে মাঠে থাকা দলগুলোকে কিছু আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। কাকে ছাড়া হচ্ছে, কতগুলো আসন? যেহেতু যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে, সেই জন্য আমরা খালি রেখেছি। অ্যাডজাস্টমেন্ট হলেই সব ঠিক হয়ে যাবে। 63টা আসন বড় সংখ্যা, বা 300টার মধ্যে 63টা কত পার্সেন্ট না, এটা জোর দিয়ে বলতে পারবো না। it ডিপেন্ড করে নেগোসিয়েশনটা কি হয়। প্রতিষ্ঠার পর থেকে বিএনপির সাথে রাজপথে থাকা গণ অধিকার পরিষদের শীর্ষ কয়েকজন নেতার সম্ভাব্য আসন বিএনপি ফাঁকা রাখলেও দলটির মুখপাত্র বলছেন এখনো কিছু চূড়ান্ত হয়নি। আমরা একবারে বিএনপির সাথে এখনই জোটবদ্ধ হওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত, এটা হয়নি। বিএনপির সাথে আমাদের আলোচনা হচ্ছে, আলোচনা চলমান। যদি বিএনপির সাথে যাই, বিএনপি আসলে কয়টা আসন গণ অধিকার পরিষদকে দেবে, বা যদি বিএনপির বাইরেও আমরা চিন্তা করি, সেখানে আমরা গণ অধিকার পরিষদকে কীভাবে ধরেন যে তুলে ধরবো, আমাদের প্রার্থী কোন কোন আসনে থাকবে, এগুলো নিয়ে আমরা এখনো একটা ধরেন যে অন ডিসকাশনের মধ্যে রয়েছে। ইসলামী 8 দলে না থেকে বিএনপির জোট সঙ্গী হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তারাও বলছে বিএনপির সাথে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি কিছু। এটা তারাই ভালো করে বলতে পারবে। আমাদের সঙ্গে এখনো পর্যন্ত বিএনপির চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বলতে পারছি না যে আমাদের জন্য তারা কোনো আসন রেখেছেন কিনা। এবি পার্টি বলছে বিএনপি জামাতের বাইরে জোট গঠনের চিন্তা করছেন তারা, আর এনসিপি বলছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও কার সাথে হবে সেটি আলোচনা চলছে। জোট হতে পারে, সেটা হলো সংস্কার বিচার, যদি সব দল চায় সেটার বেসিসে হতে পারে, অন্য কোনো বেসিসে হবে না আসলে বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমাদের সব দলের সাথে আলোচনা চলমান রয়েছে, এখনো ফাইনালি আমরা কারোর সাথে জোট করি নাই। বিএনপি জামাতের বাইরে এসে আমরা একটা মধ্যপন্থী জোট করার আগ্রহ প্রকাশ করছি। ইতিমধ্যে বিভিন্ন দলের সাথে আমাদের আলোচনা হয়েছে, আলোচনাটা এখনো চূড়ান্ত জায়গায় যায় নাই। অন্য কোনো জোটের সাথে আলোচনা হবে কিনা সেটা অবশ্য পরের কথা, এবং সেটা হবে ইস্যু ভিত্তিক আলোচনা। দলগুলোর ইঙ্গিত দিয়েছে জোট যার সাথেই হোক সেটি হতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার আগে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানা বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো বগুড়ার ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্য একটি আসনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম ভোটার, সামনে ফেব্রুয়ারিতে আমি ভোট দিব। তো আমাদের বগুড়া থেকে তারেক রহমান উনি ভোটে দাঁড়াইছে। তো আমি চাবো ওনার কাছে আমার আবেদন যে বগুড়ার আগের বছরে যেগুলো উন্নয়ন হয়নি উনি ওঠার পর যেন সেই উন্নয়নগুলো করে। এবার আমাদের মনে রাখা হয়তো পূর্ণ হবে যদি সত্য কথা, যদি সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই নির্বাচনে যে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে তাহলে আমরা বগুড়াবাসী আনন্দিত। যেহেতু আগে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি, এখন তারেক রহমান আমাদের প্রিয় এবং তার মা বেগম খালেদা জিয়া আমাদের বগুড়ার জন্য উন্নয়ন আগে করেছে, 17 বছর আগে করেছে, এবং এখন তারা যদি আসে তাহলে আবারও এই উন্নয়ন হবে। যে প্রার্থী হোক আমাদের যাতে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে। আর বগুড়া থেকে আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত আছে, যেমন আমাদের সরকারি আইডিয়া কলেজে এটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় করা উচিত। আমার প্রথম ভোট ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে হবে। তো আমরা চাচ্ছি যে দেশ পরবর্তীতে একটা নতুন অভিভাবক পাক। নতুন ভোটার, সামনে নির্বাচনে আমি ভোট দিব। আমি তারেক রহমানের কাছে এটা আবেদন যে সামনে নির্বাচনে যেন আমি সুন্দরভাবে ভোট দিতে পারি, কেন্দ্রের পরিবেশটা যেন সুশীল থাকে এবং সবাই যেন সুষ্ঠু মতো ভোট দিতে পারে, এবং নির্বাচিত হওয়ার পর বগুড়ার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান পায়। আমি একজন নতুন ভোটার, বিগত 16 বছর আমাদের এই বগুড়া জেলায় অত উন্নত হয় নাই। বিএনপির কাছে আশাবাদী যে আমাদের বগুড়ার
16 বছরে যা উন্নয়ন হয় নাই তারা আসলে উন্নয়ন করবে। নতুন ভোটার হিসেবে আমাদের বগুড়া 6 আসনের তারেক রহমান যিনি আগামী দিনে সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন, আমরা চাই সে যেন আমাদের বগুড়াকে উন্নয়ন করে। আমি চাই যে এইবারে ফেব্রুয়ারি মাসের যেন ভোট সেন্টারগুলোতে যেন কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, আমরা যেন সবাই যেন ভালোভাবে ভোট দিতে পারি এবং ভোট নিয়ে যেগুলো গন্ডগোল হয় বা মারামারি হয় ওগুলো যেন না ঘটে। এবারে অন্যান্য সংবাদ। রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের জন্য পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দায়ী করেছে তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্টে 33টি সুপারিশ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ সংগঠনের কেউ রাজনৈতিক কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। চকরমালিথার রিপোর্ট। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তদন্ত রিপোর্ট জমা দেন। প্রতিবেদন সম্পর্কে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। তারা 33টা রিকমেন্ডেশন করেছেন। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান বাংলাদেশে, কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এটাকে এই উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। এবং এই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অকার্যকর ঘোষণা করা হয়েছে ইসলামী শরিয়া ভিত্তিক 5 ব্যাংককে। গভর্নর বলেছেন, আগামী 1 থেকে 2 বছরের মধ্যে ব্যাংকগুলো একীভূত হবে। আপাতত মালিকানা থাকবে সরকারের। 1 মাস পর থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানতের পুরো টাকা তুলতে পারবেন গ্রাহকরা। গভর্নর আশ্বস্ত করেছেন, কোনো কর্মীর চাকরি যাবে না। রিজওয়ান আওয়াজের রিপোর্ট। বেসরকারি খাতের এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ শেষ পর্যন্ত শুরু করল বাংলাদেশ ব্যাংক। বুধবার ব্যাংকগুলোকে নন ভায়াবিলিটি লেটার দেওয়া হয়েছে। এর মাধ্যমে মৃত্যু হলো ওই 5 ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক বলছে যে এই ব্যাংক আর কার্যকর থাকবে না, থাকতে পারে না, সক্ষমতা নাই। এই কারণে এটাকে নন ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে ওই চিঠিটা প্রেরণ করেছে প্রত্যেকটা ব্যাংকে। তাদের যে সেক্রেটারি আছে তাদের হাতে অফিসিয়ালি ফর্মালি এটা দেওয়া হয়েছে। অপারেশনস অফ দ্য ব্যাংকস তো চলতে হবে, এলসি খুলতে হবে, আজকেও খুলতে হবে, আগামীকালও খুলতে হবে, এটা বন্ধ করা যাবে না। আমাদের বিল পেমেন্টস, আমাদের রেমিটেন্স আসতেছে এবং রেমিটেন্সের সেটেলমেন্টগুলো সবই করতে হবে, কিন্তু বিজনেস চলতে হবে। অ্যাট দ্য সেম টাইম টেক ওভারও হতে হবে। গ্রাহকের অর্থ নিয়ে দুশ্চিন্তা নেই, আশ্বস্ত করলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। মার্জিং প্রসেসটা সাকসেসফুল হয়। 75 লক্ষ ডিপোজিটরের ইন্টারেস্ট আমরা এখানে দেখতে পারবো। 75 লক্ষ লোকের সাথে কয় কোটি লোক জড়িত এখানে, বিশাল জনগোষ্ঠী ভোটার, এদের স্বার্থ দেখতে হবে। তো 10 টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি? আমাদের হিসাবে সেটার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 350 টাকার নেগেটিভ বা 420 টাকার নেগেটিভ, এরকম। তো 420 টাকা বা 350 টাকার নেগেটিভকে আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, ইটস এ লিমিটেড লায়াবিলিটি। প্রকৃতপক্ষে তো এটাও আদায় করা উচিত ছিল জনস্বার্থে। তো আমি মনে করি যে এটাকে 0 করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না, কাজে কেউ কিছু পাবে না, এইটুকুই বলতে পারি। 5 ব্যাংকের গ্রাহক সংখ্যা 75 লাখ। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনীর এক স্কুল শিক্ষক আবাসন ভবনের ছাদে ফল ফসলের চাষ করে পরিবারের চাহিদা মেটাচ্ছেন। পাশাপাশি ছাদ কৃষির অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের কাছেও পৌঁছে দিচ্ছেন বাস্তবমুখী শিক্ষার বার্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের এই একতলা ভবনে বসবাস করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম আয়ুব। শিক্ষকতার পাশাপাশি গত 2 বছর ধরে তিনি যুক্ত হয়েছেন ছাদ কৃষিতে। আমি এই সাথে প্রথমে শুরু করেছিলাম পালং শাক দিয়ে। এখন পালং শাকের সিজন না, ধনিয়া, তারপরে কিছু বিলাতি ধনিয়া আছে, আর মরিচ আছে, কামরাঙ্গা আছে, মানে অনেক ফলগুলো আছে। বিশেষ করে সবজি হিসেবে মরিচটা আমি রাখি, কারণ মরিচের বর্ষাকালে প্রচুর দাম। আমরা এই সুযোগটা নিয়েছি যাতে বর্ষাকালে দামের সময় মরিচ আমার না কিনতে লাগে। এখানে যেসব ফল ফসল উৎপাদন হয় তার চারাও উৎপাদন করে সরবরাহ করেন শিক্ষার্থীদের মাঝে। মেরিটেড স্টুডেন্ট না, তোমার 2টা চারা দিয়ে দিলাম। একদম মেহমান আসলো, তাদের 2টা চারা দিয়ে দিলাম। কিন্তু প্রচুর বেগুনের তাল বেগুনের চারা আছে আমার যেখানে সাধারণ সরে ধরে। এই কাজে পাশে রয়েছেন তার স্ত্রীও। দুজনের গড়া এই ছোট্ট উদ্যোগটি এখন শুধু শখ নয়, এটি টেকসই কৃষি চর্চারও একটি নমুনা। 4-5টা রেসিপি দেখা যায় যে আমার ছাদে লাগানো সবজি দিয়েই হয়ে গেছে। খুব ভালো লাগে তখন সেটা। জনসংখ্যা বাড়ছে, জমি কমছে। মফস্বল অঞ্চলে যখন নতুন নতুন বসতিগুলো উঠে আসে তখন স্বাভাবিকভাবে মাথায় থাকে কৃষি জমিকে গ্রাস করেই এই বসতি হয়েছে। স্বাভাবিকভাবেই তখন পরবর্তী চিন্তা হচ্ছে সেই বাড়ির বা সেই ভবনের ছাদটিকে যাতে কৃষি কাজে ব্যবহার করা যায় সেই জায়গা, যেমনটি করেছেন জনাব আয়ুব এবং তার স্ত্রী মিলে এই দম্পতি। এটি হতে পারে আরেকজনের জন্য অনুকরণীয়। মুন্সিগঞ্জ সদর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদন করার কাজ সহজ করতে গণমাধ্যম কর্মীদের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ উন্মুক্ত করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে মত বিনিময় সভায় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যরা বলেন, ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়। বিষয়টিকে আরও বিস্তৃত করতে এই প্রয়াস। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে যারা স্বাধীন সার্বভৌম দেশ এনে দিয়েছিলেন তাদের আত্মত্যাগের স্মৃতি ভাণ্ডার মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর শুরু থেকেই মুক্তিযুদ্ধ বিষয়ে রিপোর্টিংয়ের জন্য গণমাধ্যম কর্মীদের বজলুর রহমান স্মৃতিপদক দিয়ে যাচ্ছে। এবার গণমাধ্যম কর্মীদের জন্য মুক্তিযুদ্ধ আর্কাইভ উন্মুক্ত করা হলো। এর মাধ্যমে অনেকেই জানার সুযোগ পাবে, গণমাধ্যম কর্মীরাও জানতে পারবে। মুক্তিযুদ্ধ চর্চাটা আসলে অব্যাহত থাকতে হবে, কারণ মুক্তিযুদ্ধই আসলে আমাদের প্রাণভোমরা। এদিন মুক্তিযুদ্ধ জাদুঘর আর্কাইভের বিস্তৃত তুলে ধরা হয়, যেখানে দুর্লভ আলোকচিত্র, সংবাদপত্র, নথিপত্র ও পেপার কাটিং সহ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্বাক্ষর রয়েছে। রয়েছে 10,000-এরও মতো মুক্তিযুদ্ধ বিষয়ক বই। মুক্তিযুদ্ধের ইতিহাস যাতে মুছে না যায় সে বিষয়ে সবাইকে সজাগ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে যেতে হবে বলেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। ডিসেম্বরকে আমরা উপলক্ষ ধরেছি, ডিসেম্বরই শেষ নয়। জাদুঘর কি করবে, সাহস দরকার। সাহসটা পারস্পরিক। আসলে আপনারা করলে আমরা সাহস পাবো, আমরা করলে আপনারা সাহস পাবেন। কার্যকরভাবে কি করে এই কমিউনিকেশনটা তৈরি করা যায়, এইটা আমার মনে হয় যে এটা সবার জন্যই একটা বড় চ্যালেঞ্জ। এক হচ্ছে নিজের পার্টনারশিপের কাজ আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিকভাবে। এই কাজটা একসাথে করতে হবে, মুক্তিযুদ্ধকে মানুষের কাছে সামনে নিয়ে যাব। আগামীতে মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ আরও বেশি তথ্য ভাণ্ডার দিয়ে সমৃদ্ধ করার জন্য গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানায় কর্তৃপক্ষ। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের শীর্ষ 5টি সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী 1 বছরে যুক্তরাষ্ট্র থেকে $1.25 বিলিয়ন সয়াবিন কেনার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর সাথে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল ইউসেকের আগ্রহপত্র সই হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমবে, দৃঢ় হবে পারস্পরিক সম্পর্ক। রাসেল শাহর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। যুক্তরাষ্ট্র থেকে $1.25 বিলিয়ন সয়াবিন কেনার অঙ্গীকার চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের সয়াবিন প্রক্রিয়াজাতকারী শীর্ষ 5 প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ডেল্টা এগ্রো, মাহবুব গ্রুপ এবং কেজিএস গ্রুপ। আগামী 1 বছরে তারা এ সয়াবিন আমদানি করবে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত সয়াবিনের গুণগত মান নিশ্চিত হওয়ায়
এর চাহিদা দিন দিন বাড়ছে বলে মনে করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তাদের যে সয়াবিন, এটা ডাইজেস্টিবিলিটি এবং অনেক কিছু ভালো। বাংলাদেশ এবং আমেরিকার যে ডেফিসিটটা, এখন এখানে $1 বিলিয়ন একটা মানে চুক্তি হওয়া, এই ডেফিসিট তো অলমোস্ট 1/6 কমে গেল একটাতেই। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত এবং অগ্রগতির নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে বলে চ্যানেল আইকে বলেন ইউসেকের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক কেভিন রুপকে। I think soybeans and US soy in general can be a great ballast between the two great countries of the United States and Bangladesh, and we look forward to really supporting and helping coalesce bilateral relations and using soybeans as a central key figure within that relationship. অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চার্জ d'affaires ট্রেসি অ্যান্ড জ্যাক বসন ছিলেন। Agriculture is a key element of that partnership. Last year we did $779 million worth of business. This year we're going to top over $1 billion worth of business. যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউসেকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম সাটার। সংশ্লিষ্টরা মনে করছেন এই উদ্যোগ দেশে খাদ্যমূল্যে স্থিতিশীলতা আনবে এবং কৃষি শিল্পকে আরও টেকসই করবে। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা 2025 বাতিল করে 2009 সালের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন খুলনা ও বরিশাল বিভাগের ডিলাররা। বুধবার প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে খুলনা ও বরিশাল বিভাগের 200-র বেশি ডিলার উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন যশোর জেলা ইউনিটের সভাপতি শাহজালাল হোসেন। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল ও অন্যরা। সংবাদ সম্মেলনে 2009 সালের সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত আইন বহাল রাখা সহ 4 দফা দাবি প্রস্তাব করা হয়। গভর্নমেন্ট এটাকে সুদৃষ্টি দিয়ে এবং আমাদের এই ডিলার যেন বজায় থাকে এবং আগামী দিন আমরা এই খুচরা ডিলার থেকে শুরু করে আমরা যেন যেভাবে আগে কাজ করতাম সেই ধারাবাহিকতা নিয়ে কাজ করতে পারি, এটাই আমাদের সরকারের কাছে আগ্রহ। জুলাই সনদ বাস্তবায়নে যে জটিলতা তৈরি হয়েছে তার সমাধান সরকারকেই করতে হবে, আর সরকার যদি সুরাহা করতে না পারে তাহলে জনগণের প্রতিনিধিত্ব হারাবে। গণতন্ত্র মঞ্চের ডাকে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ 9টি দলের জরুরি সভায় এসব কথা বলেন নেতারা। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নিতে বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের ডাকে এই জরুরি সভা। অংশ নেয় এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ 9টি দল। সভা শেষে নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান সরকারকেই করতে হবে। কি করা যায়, কোন পথে এটাকে সমাধান করা যাবে সেই সব বিষয়ে মত বিনিময় করার জন্য বসছিলাম। আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসেছি এবং আমরা অপরাপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখবো। জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে বিএনপি এবং জামাত, যেহেতু এই মুহূর্তে রাজনীতির মাঠে সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটা একটি বিপরীতমুখী অবস্থানে বিরাজ করছেন এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার সুরাহা করতে না পারলে জনগণের প্রতিনিধিত্ব হারাবে বলেও উল্লেখ করেন নেতারা। করতেই হবে, এটা না করলে যারা এর জন্য দায়ী থাকবে জনগণ তাদেরকে বিবেচনা করবে যে তারা কেন এটার জন্য আন্তরিকতা দেখাবে। আমরা চাই এত মানুষের রক্তের বিনিময়ে নতুন কিছু বাংলাদেশ আমরা গঠন করতে চেয়েছি। সেই নতুন বাংলাদেশ গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থেকে সব থেকে সাহসী পদক্ষেপ গ্রহণ করবে। বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কথা বলেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। মনোনয়ন, বাণিজ্য এইসব কাজ না করে এখানে একত্রিত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে। জামায়াত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলো নিয়ে জোট করার বিষয় নিয়েও আলোচনা হয় সভায়। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সিআরআই এর নামে 15 কোটি টাকা আত্মসাৎ, 439 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 36 কোটি টাকা কর ফাঁকির সত্যতা মেলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সংস্থার প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুদক মহাপরিচালক জানিয়েছেন, প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে জমা থাকার কথা 70 কোটি টাকার বেশি, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে অ্যাকাউন্টে আছে 55 কোটি টাকা। অনুসন্ধানে জানা যায় এই 15 কোটি টাকা আত্মসাৎ করেছে হাসিনা পুত্র জয়সহ আসামিরা। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সামরিক উপদেষ্টার নাম ভাঙিয়ে দুদকে কনস্টেবল নিয়োগের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সংস্থাটি। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। হলদি বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপার। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা রোধে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে সচেতন করবে প্রত্যাশা আয়োজকদের। পরে বিশ্ব ঐতিহ্য, সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য, শিশু চিত্রাঙ্কন ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নবায়নযোগ্য জ্বালানির উপরই নির্ভরশীল শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার নির্বাচনী ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হন জোহরান মামদানি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে 34 বছর বয়সী মামদানি হলেন শহরটির সর্বকনিষ্ঠ মেয়র। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে কলা চাষে বিপর্যয় দেখা দিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এক অজানা রোগে মাঠের পর মাঠ কলা পরিপক্ক হবার আগেই পেকে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। কোনো প্রযুক্তি কাজে আসছে না। কৃষি বিভাগ বলছে, অতিরিক্ত সার প্রয়োগের কারণে এই পরিস্থিতি। এবারে প্রকৃতি সংবাদ। ডাস্টবিন ব্যবহার অনুপযোগী হওয়ায় সড়কসহ যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। স্থানীয়দের অভিযোগ, ডাস্টবিন মেরামত ও বর্জ্য ব্যবস্থাপনায় নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। এর বিপরীতে আশ্বাসে দায় সেরেছে কর্তৃপক্ষ। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। এসিআই রিনিউয়েবল এনার্জির সহযোগিতায় বাংলাদেশে গুড বিয়ের যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে ছিলেন এসিআই রিনিউয়েবল এনার্জির ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন, ডেপুটি বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং এসিআই রিনিউয়েবল এনার্জির সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার তানভীর আহমেদ তানিম। গুডবি টেকনোলজিস লিমিটেডের পক্ষে ছিলেন এশিয়া প্যাসিফিক রিজিয়ন এর হেড অফ সেলস জেমস হৌ, প্রোডাক্ট ম্যানেজার জিং লিউ সহ অন্যরা। অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের জন্য আয়োজিত এআই ভিত্তিক উদ্ভাবনের প্রতিযোগিতা গ্রামীণ ফোন ফিউচার মেকার্স অ্যান্ড গ্র্যান্ড ফিনালে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবন ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ সৃষ্টিতেই এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা। চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন সহ গ্রামীণ ফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়ার রায় থাকা উচিত নয়। ওই ব্যবস্থা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আপিল শুনানিতে তিনি কথা বলেন। পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশ নেবেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মাজহারুল হক মান্নার রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৮ম দিনের শুনানি শেষ হয়েছে আপিল বিভাগে। প্রথমে ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার পক্ষে শুনানি শেষ হয়।
পরে বিএনপির পক্ষে আইনজীবীরা 3 দিন শুনানি করেন। এতে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও আগামী নির্বাচন নিয়ে অবস্থান তুলে ধরেন। নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য। এই নির্বাচন পরবর্তী থেকে এইটি বিধানটি কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি। আলোচিত মামলায় সর্বশেষ যুক্তি উপস্থাপন শুরু করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার কারণে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল। ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। খায়রুল হক সাহেব যে পথে হেঁটেছেন, যে রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন, যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেক দিকে বলেছি, এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। সংসদ নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার ব্যাপারেও কথা বলেন অ্যাটর্নি জেনারেল। নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে সংবাদ সম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম খতমে নবুয়তের মৌলিক বিশ্বাস অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন। আলেমরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কেউ নবুয়তের দাবি করলে সে ইসলামের মৌলিক বিশ্বাস অস্বীকার করছে। এ সময় আহমদিয়া বা কাদিয়ানী সম্প্রদায়ের মতবাদ থেকে মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামের নির্বাচনী জনসংযোগে সন্ত্রাসীদের গুলিতে আহত বিএনপির এমপি প্রার্থী এরশাদুল্লাহ, এক কর্মী নিহত। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী, বলল সেনা সদর। ভোটের পর দেশে স্থিতিশীলতার আশা। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই বলছে বিএনপি। ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। নির্বাচনী জোট না হলেও আসন সমঝোতার কথা জানালেন জামাতের আমির। বললেন, আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণের সুযোগ নেই। এবং মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের জন্য পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দায়ী করেছে তদন্ত কমিটি। নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। চ্যানেল